Hi everyone. So last class আমরা দেখেছি যে SN1, SN2, E1 এই two রিঅ্যাকশনের উপর সাবস্ট্রেট, নিউক্লিওফাইল, লিভিং গ্রুপ এবং সলভেন্ট এগুলোর ইফেক্টটা কি। সো আজকে আমরা দেখব যে SN1, SN2, E1 এবং E1 রিঅ্যাকশন কি উইথ মেকানিজম। সো আমরা ফার্স্ট শুরু করি SN1 রিঅ্যাকশন দিয়ে। সো SN1 এইটার মিনিংটা আসলে কি? এটা হচ্ছে বোঝায় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইউনিমলিকুলার রিঅ্যাকশন আর ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। সো ইউনিমলিকুলার কেন বলা হচ্ছে? কারণ এই রিঅ্যাকশনটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সো আমরা রিঅ্যাকশনের রেটটা যখন লিখবো তখন দেখব এই রিঅ্যাকশনের রেটটা শুধু ডিপেন্ড করে রিঅ্যাকশনের সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর। সো আমরা যদি একটা এক্সাম্পল লিখি, so we are writing here an alkyl halide. So we are taking a 3-degree alkyl halide. So they are all methyl group. Think we are using potassium hydroxide as a reagent and water as a solvent. So we will get an alcohol where halide is substituted by OS. So alkyl halide converted into an alcohol. So it's a substitution reaction. So এখানে কি কোনটা সাবস্টিটিউট হয়েছে? এখানে হ্যালাইড গ্রুপটা OS দিয়ে সাবস্টিটিউট হয়েছে। আচ্ছা, সো রিঅ্যাকশনের আমরা যদি মেকানিজমগুলো লিখতে চাই, সো মেকানিজম So at the first step 1 এ কি হবে? স্টেপ 1 এ হবে আমার যে লিভিং গ্রুপটা আছে সেই লিভিং গ্রুপটা চলে যাবে। লিভিং গ্রুপটা চলে যেয়ে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। সো হিয়ার উই আর রাইটিং ওকে। সো এই যে লিভিং গ্রুপটা সেই লিভিং গ্রুপটা চলে যাবে কেন? বিকজ এখানে যে হ্যালাইড আর যে কার্বন আছে তাদের ইলেকট্রনের ডিফারেন্সের কারণে এখানে হ্যালাইডের ইলেকট্রনটি অবশ্যই বেশি, যার কারণে এটা ডেল্টা নেগেটিভ, কার্বন ডেল্টা পজিটিভ, যার কারণে এই বন্ডটা ভেঙে যায়। এই বন্ডটা ভেঙে যায় কি হবে? এই বন্ডটা ভেঙে যায় একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। সো উই আর রাইটিং and this is the X minus. Okay, in step 2 this carbocation here will be attacked by the nucleophile. So here we are using the reagent potassium hydroxide. So here is produce potassium here will produce hydroxide ion. So this hydroxide ion will be used as nucleophile OS minus. So this will attack the positive charged carbon and will produce COS and the product. So here we're writing R2, R1 and R3. So here সো এটা হচ্ছে এই রিঅ্যাকশনটার ওভারঅল মেকানিজম। সো আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাকশনটার 2 স্টেপ মেকানিজম ফলো করে। সো ফার্স্ট স্টেপে কি হয়? ফার্স্ট স্টেপে আমার যে লিভিং গ্রুপটা আছে সেই লিভিং গ্রুপটা চলে যাবে এবং একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এবং সেকেন্ড স্টেপে এই কার্বোক্যাটায়নটাকে আমার যে নিউক্লিওফাইল আছে সেই নিউক্লিওফাইল অ্যাটাক করে ফাইনাল প্রোডাক্ট ফর্মেশন করবে। সো এই রিঅ্যাকশনের ফার্স্ট যে স্টেপটা সেটা সাধারণত রিভার্সিবল হয়ে থাকে এবং এই স্টেপটা হচ্ছে সোলোইস স্টেপ। এই স্টেপটা হচ্ছে সোলো স্টেপ এবং সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সো আমরা সাধারণত জানি যে একটা রিঅ্যাকশনের যে স্টেপটা সোলো স্টেপ সেটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, RDS, রেট ডিটারমিনিং স্টেপ। কেন? কারণ এই স্টেপটা হচ্ছে সোলো স্টেপ। আমরা এই রিঅ্যাকশনের যে কনসেন্ট্রেশন চেঞ্জ হয় আমরা সেটা আসলে মাপতে পারি, এক্সপেরিমেন্টাল আমরা মাপতে পারি, যার কারণে
এই স্টেপের সাপেক্ষে আমি ওই টোটাল যে রিয়েকশন সেই রিয়েকশনের রেট ইকুয়েশনটা আমি লিখতে পারি, যার কারণে এটা হচ্ছে 16 স্টেপ হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। এবং এই রিয়েকশনের ক্ষেত্রে SN1 রিয়েকশনের ক্ষেত্রে যে রেট লটা হয় সে রেটটা হয় রেট equal to rate constant K and the concentration of substrate। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রেট ডিটারমিনিং স্টেপে শুধুমাত্র সাবস্ট্রেটটা ইনভলভ, কারণ সাবস্ট্রেট থেকে এখানে একটা 3 ডিগ্রি কার্বোকার্বন ইন্টারমিডিয়েট ফর্মেশন হচ্ছে, যার কারণে শুধুমাত্র যদি সাবস্ট্রেট ইনভলভ তাহলে রেট টোটাল যে রেটটা এই কোশ্চেন রেটটা ডিপেন্ড করবে হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর। সো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি 2 টাইমস করা হয় তাহলে রেটও 2 টাইমস হবে, 3 টাইমস করা হলে রেটও 3 টাইমস হবে। তাহলে যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিয়েকশন উইথ রেসপেক্ট টু সাবস্ট্রেট, যার কারণে এই রিয়েকশনটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমোলিকুলার। নিউক্লিওফিলিক কেন বলা হচ্ছে? কারণ এখানে যে রিয়েজেন্টটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একটা নিউক্লিওফাইল। সো একটা রিয়েকশনকে সাধারণত নামকরণ করা হয় ওই রিয়েকশনের সাবস্ট্রেটের না, ওই রিয়েকশনের রিয়েজেন্টের উপর ডিপেন্ড করে। সেটা তো নিউক্লিওফাইল অ্যাটাক করতেছে যার কোনো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এবং যেহেতু রেটটা ফার্স্ট অর্ডার রিয়েকশন যার কারণে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে ইউনিমোলিকুলার রিয়েকশন। সো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমোলিকুলার। ওকে, সো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সবসময় এই SN1 রিয়েকশনটা ফার্স্ট অর্ডার রিয়েকশন হয় না, কিছু কিছু ক্ষেত্রে এটা সেকেন্ড অর্ডার হতে পারে। আচ্ছা, সো আমি এরকম একটা এক্সাম্পল দেখাই যে কখন এটা সেকেন্ড অর্ডার হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো সো দেখো এখানে আমরা একটা অ্যালকোহল ইউজ করলাম। সো আমরা অ্যালকোহলকে কী করব, আমরা HBr হাইড্রোজেন ব্রোমাইড ইউজ করলাম রিয়েজেন্ট হিসেবে, এবং আমরা প্রোডাক্টটা কী পাবো, প্রোডাক্টটা পাবো আমার যে হাইড্রোক্সাইড আছে সেই হাইড্রোক্সাইডটা রিপ্লেস হবে ব্রোমিন দিয়ে, অ্যান্ড ফাইনালি আমি প্রোডাক্ট পাবো হচ্ছে আর অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, সো দেখো এই রিয়েকশনটা হচ্ছে SN1 মেকানিজম ফলো করে, বাট এটা একটা সেকেন্ড অর্ডার রিয়েকশন। আচ্ছা, সো আমি রিয়েকশনের মেকানিজমটা যদি দেখি, সো মেকানিজমে কি হয়, সো স্টেপ 1 হবে। আচ্ছা, এখন দেখো আগে কি হয়েছে, আগে ফার্স্ট স্টেপে ডিরেক্টলি আমার যে লিভিং গ্রুপটা ছিল সেই লিভিং গ্রুপটা চলে গেছে এবং একটা কার্বোকার্বন ফর্মেশন হচ্ছে। কিন্তু এই রিয়েকশনটা যদি দেখো, যেখানে OH হচ্ছে আমাদের লিভিং গ্রুপ, কিন্তু আমরা জানি OH যে স্ট্রং নিউক্লিওফাইল। সো স্ট্রং নিউক্লিওফাইল সবসময় হয় ব্যাড লিভিং গ্রুপ। সো তুমি OH-কে এখানে চাইলে ইজিলি সরাতে পারবে না, যেহেতু ও একটা স্ট্রং লিভিং গ্রুপ, যার কারণে ওকে আমাদেরকে উইক লিভিং গ্রুপ বানাইতে হবে। সো দিস ইজ অ্যান স্ট্রং লিভিং গ্রুপ। সো আমরা উইক লিভিং গ্রুপ এটা কীভাবে বানাতে পারি? আচ্ছা দেখো, সো আচ্ছা দেখো এখানে OH এর হচ্ছে অক্সিজেনের লোন পেয়ার আছে এবং সলিউশন আমরা কি ইউজ করছি, হাইড্রোজেন ব্রোমাইড। সো হাইড্রোজেন ব্রোমাইড থেকে এখানে প্রডিউস হবে হাইড্রোজেন প্লাস এবং ব্রোমাইড আয়ন, বিকজ ইলেকট্রনিক ডিফারেন্সের কারণে এটা ভেঙে যায় হাইড্রোজেন প্লাস ব্রোমাইড আয়ন। সো এই লোন পেয়ার অফ ইলেকট্রন কী করবে, সলিউশনে যে H+ আছে সেই H+ কে গ্র্যাব করে নেবে। সো আমরা যদি দেখি, ওকে, দেন দেখো কি প্রডিউস হলো, দেন আমাদের প্রডিউস হলো COH2 অ্যান্ড দ্য সেম। ওকে, দেখো যেহেতু এখানে অক্সিজেন তার লোন পেয়ার হারাইছে, দ্যাটস মিনস সে তার ইলেকট্রন হারাইছে। ইলেকট্রন হারানোর কারণে কী হবে, তার উপর একটা পজিটিভ চার্জ ফর্মেশন হবে, রাইট? সেকেন্ড স্টেপে কি হয়, সেকেন্ড স্টেপে হচ্ছে স্টেপ 2। দেখো এখন যেহেতু অক্সিজেনের উপর একটা পজিটিভ চার্জ ফর্মেশন হয়েছে, যার কারণে এই টোটাল একটা ওয়াটার মলিকিউল, খেয়াল করো OH2। সো এখানে পজিটিভ চার্জ ফর্মেশন হওয়ার কারণে যদি এই বন্ডটা ভেঙে যায়, এই যে বন্ডটা আছে এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে ওয়াটার নিউট্রাল মলিকুল হিসেবে বের হবে, যার কারণে ওয়াটার তখন স্টেবল হবে, এবং ওয়াটার সবসময় স্টেবল হতে চায় OH2 আকারে, যার কারণে এই বন্ডটা খুব ইজিলি ভাঙতে পারবে। দেখো এখানে OH2 আমরা অলরেডি দেখে আসছি যে OH2 ইজ এ গুড লিভিং গ্রুপ,
ঠিক আছে। সো আমরা এখন এটাকে ইজিলি তাড়াতে পারবো। সো দেখো এখন কি হয়। সো আমরা কি করব, আমরা এই বন্ডটাকে ভেঙে দেব। সো এই বন্ডটা ইজিলি ভেঙে যাবে। ইজিলি ভেঙে যাওয়ার কারণে ওয়াটার নিউট্রাল মলিকুল হিসেবে বের হয়ে যাবে। সো দেখো এখানে একটা কার্বোকেটায়ন ফর্মেশন হচ্ছে এবং ওয়াটার বের হয়ে যাচ্ছে। আগে আমরা দেখছি কার্বোকেটায়ন ফর্মেশন ফার্স্ট স্টেপে হতো, কিন্তু এখানে যেহেতু হাইড্রোক্সিটাল ব্যাড লিভিং গ্রুপ, এটাকে গুড লিভিং গ্রুপ প্রথমে বানিয়ে নিলাম, দেন আমরা ওয়াটার তাড়াই দিচ্ছি, ওয়াটার চলে যাচ্ছে। দেন থার্ড স্টেপে কি হবে, থার্ড স্টেপ আগের নর্মাল SN1 এর মতোই, যে স্টেপ 3 যে কার্বোকেটায়নটা প্রডিউস হইলো সেই কার্বোকেটায়নটা এখানে নিউক্লিওফাইল দ্বারা অ্যাটাক হবে। সো এখানে নিউক্লিওফাইল হচ্ছে এই যে ব্রোমাইড আয়ন প্রডিউস হলো, সেই ব্রোমাইড আয়ন। সো এই ব্রোমাইড আয়ন আসবে, ব্রোমাইড আয়ন এসে এখানে অ্যাটাক করবে। সো অ্যাটাক করলে আমরা ফাইনাল প্রোডাক্ট কি পাচ্ছি, আমরা ফাইনাল প্রোডাক্ট পাচ্ছি অ্যালকাইল হ্যালাইড। দেখো, সো এটা SN1 মেকানিজম ফলো করলো, কিন্তু এটা আসলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন না। কেন? কারণ হচ্ছে এই রিঅ্যাকশনে আমার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে অবশ্যই, এবং এখানে মোস্ট ভাইটাল টার্মটা হচ্ছে যে ওএইচটাকে ব্যাড লিভিং গ্রুপ থেকে আমাকে গুড লিভিং গ্রুপ বানানো। সো ওএইচটাকে যদি আমি গুড লিভিং গ্রুপ বানাতে হচ্ছে, যখন আমাকে অন্য একটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। সো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে যে আমার এই ওএইচটা কি গুড লিভিং গ্রুপ থেকে ব্যাড লিভিং গ্রুপ থেকে গুড লিভিং গ্রুপে কনভার্ট হবে কিনা। তার কারণে এই ওভারঅল রিলেশনটা ডিপেন্ড করছে দুইটা জিনিসের কনসেন্ট্রেশনের উপর, একটা হচ্ছে সাবস্ট্রেট আর একটা হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। সো আমরা লিখতে পারি রেট ইকুয়াল টু rate constant K and concentration of substrate and concentration of hydrogen ion. দেখো, সো এটা SN1 মেকানিজম ফলো করলো, বাট এখানে একটা এক্সট্রা স্টেপ বেশি লাগছে। সেটা হচ্ছে যে ওএইচকে ব্যাড লিভিং গ্রুপ থেকে গুড লিভিং গ্রুপ বানানো, এবং সেই জিনিসটা ডিপেন্ড করতেছে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নের উপর, যার কারণে ওভারঅল রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, যার কারণে এটা একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, দেন দেখো SN2। সো SN2 কি? SN2 হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমোলিকুলার। দ্যাটস মিন এই রিঅ্যাকশনটা যেহেতু বাইমোলিকুলার, দ্যাটস মিন এই রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন হবে, এই রিঅ্যাকশনের রেটটা হবে 2D, মানে 2 সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। অর্থাৎ এই রিঅ্যাকশনের যে রেট ইকুয়েশন, সেই রেট ইকুয়েশন আমরা দেখব যে ডিপেন্ড অন বোথ দ্য কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ রিয়েজেন্ট। এবং আরেকটা পার্থক্য হচ্ছে SN2 মেকানিজম সাধারণত কনসার্টেড মেকানিজম, অর্থাৎ একটা স্টেপের রিঅ্যাকশনটা হতে হয়। আচ্ছা, আমরা দেখি। So here we are taking ethyl chloride and using potassium hydroxide as usual. Okay, and then we are getting ওয়েস। সো দেখো, এটা যেহেতু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি সাবস্ট্রেট, সো এটা সাধারণত যে SN2 মেকানিজম ফলো করবে। সো আমরা যদি মেকানিজমটা দেখি, স্টেপ 1 এটা একটা স্টেপেই হয়। সো দিস ইজ দ্য মেকানিজম। আচ্ছা, সো chlorine here, just আমরা এটাকে ফ্লাইং ওয়েস শেপে লিখব। Here and here, so this is CH3,
this is one hydrogen and this is one hydrogen. সো দেখো আমরা কি করছি যে এখানে যে কার্বনটা আছে, যে কার্বন, সেই কার্বনটা হচ্ছে এই কার্বন, এই যেখানে দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আর হচ্ছে মিথাইল গ্রুপটা। সো আমরা ফ্লাইং ওয়েজে কেন লিখলাম, কারণ আমরা জানি এখানে কার্বনটা যেহেতু sp3 হাইব্রিডাইজডের কারণে শেপটা হচ্ছে টেট্রাহাইড্রাল শেপ। সো টেট্রাহাইড্রাল শেপ তোমরা এখানে দেখাতে পাচ্ছি না, 2 ডাইমেনশনাল পেজের উপর আমরা লিখতেছি। সো এখানে একটা দ্বারা ফ্লাইং ওয়েজ দ্বারা বোঝায় যে এই হাইড্রোজেনটা হচ্ছে অন দ্য প্লেন আর এইটা হচ্ছে আউট অফ দ্য প্লেন, অর্থাৎ আউট অফ দ্য পেপার, যার কারণে এটা দ্বারা আমরা এভাবে লিখলাম। আচ্ছা দেখো এখন কি হবে, এখানে সেম টাইমে যে আমার যে লিভিং গ্রুপটা আছে সেই লিভিং গ্রুপটা চলে যাবে, ঠিক আছে। আর আমার যে নিউক্লিওফাইলটা আছে, নিউক্লিওফাইলটা হচ্ছে কিনা হাইড্রোক্সাইড আয়ন, নিউক্লিওফাইলটা ওই যে কার্বন, সেন্ট্রাল কার্বন, সেই কার্বনে অ্যাটাক করবে। ওকে, সো দেখো নেক্সট কি হয়। সো এখানে একটা ট্রানজিশন স্টেট ফর্ম করে, সেটা হচ্ছে CH3, এটা হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে এই হাইড্রোজেন। আচ্ছা, আর এই ক্লোরিনের বন্ড, কার্বন ক্লোরিন বন্ডটা ভাঙতে শুরু করবে, আর এই যে কার্বন OH বন্ড সেটা ফর্মেশন হতে শুরু করবে। অর্থাৎ এখানে একটা ট্রানজিশন পিরিয়ড তৈরি হয়, যখন এই স্টেপটাকে বলা হয় ট্রানজিশন স্টেপ। সো দিস ইজ দ্য TS, ট্রানজিশন স্টেপ। এবং ফাইনালি প্রোডাক্টটা কী হবে, ফাইনালি প্রোডাক্টটা হবে এই কার্বন ক্লোরিন বন্ডটা টোটালি ভেঙে যাবে এবং কার্বন হাইড্রোক্সাইল বন্ডটা টোটালি ফর্মেশন হবে। সো OH কার্বন, CH3, this is the hydrogen and this is another hydrogen. সো দেখো এখানে যে ক্লোরিনটা পেলাম, সেই ক্লোরিনটা চলে গেল এবং হাইড্রোক্সাইল আয়ন ইন্টার করলো অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ একটা স্টেপ রিয়েকশন হয়েছে। তোমাদের মনে হচ্ছে এখানে দুটো অ্যারো, এটা আসলে দুটো অ্যারো দ্বারা বোঝানো হয়েছে, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এটা আসলে রিয়েকশনের মধ্যবর্তী অবস্থা। এটা রিয়েকশনের 2 স্টেপ দেখে, মানে এটা কখনো 2 স্টেপ রিয়েকশন, এটা 1 স্টেপ রিয়েকশন, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, ঠিক আছে। এবং দেখো যেহেতু রিয়েকশনটা একটা স্টেপে হচ্ছে, দ্যাটস মিন রিয়েকশনটা ডিপেন্ড করতেছে কনসেন্ট্রেশন, বোথ দ্য কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইল আয়ন। সো আমরা ইকুয়েশনের যে রিয়েকশনের যে রেট, সেই রেটটা হবে সেকেন্ড অর্ডার, দ্যাটস মিন রেট ইকুয়াল টু concentration of substrate and concentration of nucleophile. সো এখানে নিউক্লিওফাইলটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, সো আমরা এখানে লিখে দিচ্ছি OH মাইনাস হাইড্রোক্সাইড আয়ন, যার কারণে এটা হচ্ছে SN2 রিঅ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে দিক থেকে ক্লোরিনটা বের হচ্ছে তার অপোজিট থেকে হাইড্রোক্সিল আয়নটা এন্টার করতেছে। এই ধরনের প্রোডাক্টকে বলা হয় হচ্ছে ইনভার্টেড প্রোডাক্ট বা ইনভার্সন প্রোডাক্ট, ঠিক আছে। আর SN1 তুমি যদি দেখো, SN1 এর যেখান থেকে লিভিং গ্রুপটা বের হয়েছে সেদিক থেকে আবার নিউক্লিওফাইলটা আসছে, সেটাকে বলা হচ্ছে রিটেনশন প্রোডাক্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে ইনভার্টেড প্রোডাক্ট। আর SN আমরা যেটা পাই সেটা হচ্ছে রিটেনশন প্রোডাক্ট। ওকে, দেন আমরা দেখব E1। সো E1 হচ্ছে ইলিমিনেশন আর E1 হচ্ছে ইউনিমলিকুলার। সো E1 হচ্ছে ইলিমিনেশন রিঅ্যাকশন, ইউনিমলিকুলার ইলিমিনেশন reaction, unimolecular or unimolecular elimination reaction. আচ্ছা দেখো এখানে কি হয়। সো আমরা এখানে একটা রিএজেন্ট সাবস্ট্রেট নেই, সেটা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এখানে নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন অ্যালকোহলিক, আমরা এখানে দেই CH3 and CH3।
সো ফাইনাল আমরা যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা দেখতে এরকম, CH3 কার্বন double bond CH2 and here is the double bond, sorry a single bond, sorry this is not only CH3. ওকে, সো দেখো মেকানিজমটা কি, মেকানিজমটা হচ্ছে এটা টু স্টেপ মেকানিজম। স্টেপ 1, সো স্টেপ 1-এ কি হবে, স্টেপ 1-এ আমার লিভিং গ্রুপটা চলে যাবে। সো হিয়ার আই এম রাইটিং CH3, আচ্ছা দেখো। সো ঠিক আগের মতোই এখানে যদি ইলেকট্রনিক ডিফারেন্স আছে তার কারণে এখানে কার্বনের উপর একটা পজিটিভ চার্জ, ডেল্টা পজিটিভ চার্জ, হ্যালাইডের উপর একটা ডেল্টা নেগেটিভ চার্জ, ইলেকট্রনিক ডিফারেন্স থাকার কারণে এই বন্ডটা ভেঙে যাবে, বন্ডটা ভেঙে যায় হ্যালাইড গ্রুপ এক্স মাইনাস হিসেবে বেরোয় যাবে, এই বন্ডটা ভেঙে যাবে এবং একটা কার্বোকেটায়ন ফর্মেশন হবে। প্লাস এক্স মাইনাস, ঠিক আছে। আচ্ছা দেখো সেকেন্ড স্টেপে কি হবে, স্টেপ 2, স্টেপ 2-তে এখানে যে কার্বোকেটায়নটা ফর্মেশন হইলো সরি, আচ্ছা এখানে যে কার্বোকেটায়নটা ফর্মেশন হলো সেই কার্বোকেটায়নটা হচ্ছে তার যে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেনটাকে যে নিউক্লিওফাইল সেটা সে নিয়ে যাবে এবং সেখানে ডাবল বন্ড ফর্মেশন হবে। আচ্ছা এখন বিটা কার্বনটা হচ্ছে আমাদের যে ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে থাকে সেটাকে আমরা বলি আলফা কার্বন। দেখো এটা হচ্ছে আলফা কার্বন, এবং ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বন তার পার্শ্ববর্তী যে কার্বন সেই কার্বনগুলোকে বলা হয় বিটা কার্বন। সো দেখো এইটা ফার্স্ট কার্বন আলফা গ্রুপের উপর, এটা বিটা কার্বন, এট দ্য সেম টাইম এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন। সো এই তিনটা কার্বনের যে কোনো একটা থেকে যদি একটা হাইড্রোজেনটাকে যদি OH মাইনাস গ্রুপ নিয়ে যায় এবং একটা ওয়াটার ফর্মেশন হবে, তখন এই বন্ডেড যে ইলেকট্রন সেই ইলেকট্রন দুটো এসে কার্বনের সাথে বন্ড ফর্মেশন হবে, তখন একটা ডাবল বন্ড ফর্মেশন হবে। সো আমি জিনিসটা একটু ভেঙে দেখাই জিনিসটাকে যদি, সো থিঙ্ক কার্বন প্লাস CH2, দিস ইজ হাইড্রোজেন, আর বাকিগুলো সেম, এখানে একটা CH3, এখানে একটা CH3। ওকে, সো যদি লক্ষ্য করো আমরা দেখব এই CH2 আর এই হাইড্রোজেনের মধ্যে যে বন্ড সেই বন্ডের দুটো ইলেকট্রন আছে, এবং আমাদের যে নিউক্লিওফাইল সেই নিউক্লিওফাইলটা হচ্ছে OH। আচ্ছা সো OH পটাশিয়াম হাইড্রোক্সাইড OH, এবং এটা অ্যালকোহলিক মিডিয়ামে। আচ্ছা সো OHটা সে কী করবে, OHটা আসে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে H প্লাস আকারে নিয়ে যাবে, H প্লাস, তাহলে কি হবে OH মাইনাস আর হচ্ছে H প্লাস যোগ H প্লাস, এই দুটো মিলে তৈরি হবে আমার ওয়াটার। আচ্ছা সো যেহেতু এখানে হাইড্রোজেন প্লাস হিসেবে বের হয়ে গেছে, তার মানে তার যে বন্ডেড ইলেকট্রন দুটো সেই বন্ডেড ইলেকট্রন দুটো এখানে রয়ে গেছে, তাহলে এই বন্ডেড ইলেকট্রন দুটো কি হবে, এই বন্ডেড ইলেকট্রন দুটো এই যে বন্ডেড ইলেকট্রন দুটো, এই বন্ডেড ইলেকট্রন দুটো এই কার্বনের সাথে এখানে এইভাবে বন্ড ফর্ম করবে। তার কারণে দেখো আসলে কি হয়, তাহলে কি হবে CH3 দেখো এখানে এই হাইড্রোজেন চলে গেল আর এখানে একটা বন্ড ফর্মেশন, একটা নিউ বন্ড, তাহলে আগে এই বন্ডটা তো ছিলই এবং নতুন আর একটা বন্ড ফর্মেশন হলো, সেটা হচ্ছে দেখো এই যে ইলেকট্রন দুটো দিয়ে এই একটা নতুন বন্ড ফর্মেশন হলো, এটা হচ্ছে ডাবল বন্ড। ঠিক আছে, তারপর দেখো নতুন একটা ডাবল বন্ড ফর্মেশন হইলো যখন CH2। তারপর এখানে কি হলো, এখানে হচ্ছে আমাদের যে ফাংশনাল গ্রুপ অর্থাৎ হ্যালাইড গ্রুপটা ছিল সেই হ্যালাইড গ্রুপটা ইলিমিনেট হয়ে গেলো, হয়ে তারপরে সেকেন্ড স্টেপে যে আমাদের বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেল এবং সেখানে একটা ডাবল বন্ড ফর্মেশন হলো, যেখানে তো এখানে ফাংশনাল গ্রুপটা টোটালি চলে গেছে, ইলিমিনেট হয়ে গেছে, তার কারণে এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে ইলিমিনেশন রিঅ্যাকশন। এবং এই রিঅ্যাকশনটাও ফার্স্ট স্টেপটা হচ্ছে স্লো স্টেপ, এবং এই রিঅ্যাকশনের কনসেন্ট্রেশনটাও শুধুমাত্র ডিপেন্ড করে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটের উপর, যার কারণে এই রিঅ্যাকশনটা হচ্ছে
এলিমিনেশন রিঅ্যাকশন এবং এটা ফার্স্ট অর্ডার অর্থাৎ ইউনিমোলিকুলার রিঅ্যাকশন। সো আমি রিঅ্যাকশনের রেটটা লিখতে পারি রেট ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। বোঝা গেল? ওকে, দেন আমাদের ফাইনাল ওয়ান সেটা হচ্ছে E2। সো E2 রিঅ্যাকশন। সো E2 হচ্ছে SN2 এর মতো, এটাও কনসার্টেড মেকানিজম এবং সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, অর্থাৎ এই রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন মানে রেট বোথ দ্য কনসেন্ট্রেশন সাবস্ট্রেট এবং রিয়েজেন্টের উপর ডিপেন্ড করে। সো আমরা একটা রিঅ্যাকশন লিখি CH3 CaCl and CH3. Okay, and here potassium hydroxide in alcoholic medium. Okay, and the product will CH3 CHOH CH3. সো দেখো স্টেপগুলো কি। ফার্স্ট স্টেপ 1। আচ্ছা, সো স্টেপ 1-এ আমরা CH3টাকে এভাবে লিখতেছি, এই হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ ক্লোরিন হচ্ছে CH3। সো দেখো, সো এটা হচ্ছে আমাদের আলফা কার্বন এবং এটা বিটা কার্বন, এটা বিটা কার্বন। সো এবং আমাদের নিউক্লিওফাইলটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। দেখো সো ফার্স্ট স্টেপে এখানে একটা স্টেপে কি হবে যে কার্বন ক্লোরিন বন্ড এখানে নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ হওয়ার কারণে এখানে কার্বন ক্লোরিন বন্ডটা ভেঙে যায়। হ্যাঁ, সো কার্বন ক্লোরিন বন্ডটা যখন ভাঙতেছে তখন সাথে সাথেই এই যে হাইড্রোক্সাইড আয়নটা আছে সেই হাইড্রোক্সাইড আয়নটা এই হাইড্রোজেনকে গ্যাপ করে নিচ্ছে। গ্যাপ করে নিলে এখানে যে বন্ডেড ইলেকট্রনটা আছে সেই বন্ডেড ইলেকট্রনটা এখানে শিফট করতেছে। সো দেখো এখানে হচ্ছে এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন। সো এই হাইড্রোজেনটা এই কার্বন থেকেও যেতে পারে, এই কার্বন থেকেও যেতে পারে। সো প্রোডাক্টটা কিন্তু সেমই হবে। সো দেখো আমরা কি হয় CH2 ডাবল বন্ড CH3। বোঝা গেল? সো আমাদের এখানে কি হলো যে লিভিং গ্রুপটা এবং বিটা কার্বন থেকে হাইড্রোজেন গ্যাপ দুটো একই সাথে ঘটতেছে, যেমন এটা তো কনসার্টেড মেকানিজম এবং যেহেতু স্টেপ দুটো একসাথেই হইতেছে তার কারণে এই রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করছে কনসেন্ট্রেশন বোথ দ্য কনসেন্ট্রেশন সাবস্ট্রেট অ্যান্ড রিয়েজেন্ট। সো আমরা ইকুয়েশনের রেটটা কি লিখতে পারি? আমরা রেটটা লিখতে পারি রেট ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ reagent. Here nucleophile is hydroxide ion. Okay, that's all. Thank you for watching, and if you have any query let me know in the comment section. Keep sharing, keep watching and share the video with your friends. Thank you so much.